সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি রাতের বাংলাদেশে। আমি শামসুজ্জোহার। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। থেমে নেই রাজধানীতে আসা যাওয়া। জীবন বাঁচাতে কঠোরতার বিকল্প নেই বলছে পরামর্শক কমিটি। দিল্লিতে যে মৃত্যু ছিল 6 থেকে 700 মৃত্যু, সেটা নেমে এসছে 0 মৃত্যু। মূল স্পিরিটটা হলো এভরিওয়ান শুড স্টে অ্যাট হোম। করোনায় মৃত্যু ছাড়ালো 14,000। মহামারী নিয়ন্ত্রণে ভ্যাকসিন নির্ভর হতে চায় সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সবার জন্য টিকা নিয়ে উদ্বেগ অর্থমন্ত্রীর। নকল ভ্যাকসিনের ঘটনায় তোলপাড় পশ্চিমবঙ্গে। এমপি মিমি চক্রবর্তী অসুস্থ, চক্রের সাথে তৃণমূলের যোগসাজশের অভিযোগ বিজেপির। তারেক রহমানকে নিয়ে মন্তব্য করায় ডক্টর জাফরুল্লাহকে ছাত্রদল নেতার হুমকি, বললেন সত্য কথা বলে যাবেন রাজনীতির বিষয়ে। বিশাল রাইখ্যাং লেক থাকার পরও রাঙামাটির বিলাইছড়ির গহীনে সুপেয় পানির সংকট। স্থায়ী ব্যবস্থার দুর্দশা লাঘবের দাবি 200 পরিবারের। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, প্রাইম ব্যাংককে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন আবাহনী। হঠাৎ করে টেস্ট দলে ফিরলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো। দর্শক, আপনারা সবাই ঘরে কিংবা ঘরের বাইরে যেখানেই থাকুন, কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার যাচ্ছি পুরো খবরে। রাজধানী ছেড়ে যাচ্ছে লাখো মানুষ। কঠোর লকডাউন ঘোষণার পর থেকেই বাড়ির দিকে ছুটছে মানুষ। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় বিভিন্ন উপায়ে গন্তব্যে রওনা দেন যাত্রীরা। এতে ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি ভাড়া। অনেকে বলছেন লকডাউনে কাজ থাকবে না, তাই আগে থেকেই বাড়ি যাচ্ছেন তারা। গণপরিবহন নেই, তাই হেঁটেই রওনা দিয়েছেন। সবারই লক্ষ্য রিক্সা, অটো, অ্যাম্বুলেন্স, কিছু একটা বিকল্প বাহন, তাহলে পৌঁছানো যাবে গন্তব্যে। রাজধানীর ভেতরে গণপরিবহনগুলো সাইনবোর্ড থেকেই ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এরই মধ্যে সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউনের ঘোষণায় যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে। এখন বিকল্প ব্যবস্থা যেতে হবে, এজন্য ইমার্জেন্সি যাওয়া লাগবে। এটা তো দরকার নাই, এগুলো লোক দেখানোর লকডাউনের দরকার নাই। যাত্রী ছিল তো এটা রেকার বিল করব। স্যার আমরা উঠেতে চাইনি, ঠিক আছে, ওরা জোরপূর্বক উঠে গেছে। রোদ বৃষ্টি মাথায় করে ক্লান্তিকর হাঁটা শেষে কোনো একটা বাহন পেলেও গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। রায়েরবাগ থেকে এ পর্যন্ত আসতে আপনার হচ্ছে ভাড়া লাগছে 60 টাকা। কাশপুর যাবো এখন 100 টাকা লাগবে, তাও যেতে পারি তাই সন্দেহ আছে। আমি 10 টাকা লইছি, 10 টাকা যাবো, এখন আমি 50 টাকা পামু কোথায়? কে দিবে আমার 50 টাকা? সাইনবোর্ডে গাড়ি ঘুরিয়ে দেওয়ার কারণে দিনভর পুরো সড়ক যানজটে স্থবির হয়ে থাকে। রাজধানীর আরেক প্রবেশপথ আমিনবাজার ব্রিজেও ঢাকা ছাড়া মানুষের ভিড়। লকডাউনে কর্মহীন হতে হবে, তাই আগে থেকেই বাড়ি চলে যাচ্ছেন অনেকে। বাসা ভাড়া এই মুহূর্তে দেয়া ছোটাম, এই জন্য বিশেষ করে যাইতে হবে আর কি। সব দিক দিয়ে করতে, অর্থনৈতিক কাজ কাম নাই, এখন যাইতে হবে, কারণ এখানে থাকলে তো আমার টাকা নাই, এখন আমি তো বিপদে পড়তেছি। সড়ক পথেও ঢাকায় প্রবেশ করেন বহু মানুষ। প্রবেশ পথে যানবাহন নিয়ন্ত্রণে তৎপর ছিল পুলিশ। যেহেতু দূরপাল্লার পরিবহন বা আপনার অন্য কোনো পরিবহন নেই, সেই জন্যে ঘরে থাকাটাই বেটার হবে। তাছাড়া বাইরে বের হলে ভোগান্তির শিকার হতে হবে। ঢাকা থেকে ছুটে যাওয়া মানুষের চাপ দেখা যায় ফেরিঘাটগুলোতে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের গন্তব্যে রওনা দেয়া যাত্রীরা ফেরি ভিড়তেই হুমড়ি খেয়ে পড়েন। ঘাটে পৌঁছাতে কয়েক দফা বাহন বদল করায় যাত্রীদের গুনতে হয়েছে বাড়তি ভাড়া। লকডাউনে খুবই কষ্ট হচ্ছে আমাদের, বুঝছেন। 100 ভাড়া 300 টাকা নেই, যাবার পারে না, গাড়ি পায় না। পরে নাকি লকডাউন দিবে আরো খারাপ, তখন তো যেতে পারবো না, তো এই জন্য আর কি আগেই আসছি। একই সময় ঢাকা ফেরার মানুষের চাপও লক্ষ্য করা যায় ফেরিঘাটে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে সারা দেশে 1 জুলাই থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়। তবে সোমবার থেকে সীমিত আকারে বিধিনিষেধ চলবে, এসব কথা নিশ্চিত করেছেন প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার। 28 তারিখ থেকে সীমিত, 1 তারিখ থেকে কমপ্লিট লকডাউন, তারিখ থেকে 7 দিন।
কঠোর লকডাউনে আসলে শাটডাউন, অর্থাৎ সব বন্ধ। অতি জরুরি প্রয়োজন ছাড়া বেরোতে পারবেন না কেউই। এটি বাস্তবায়ন কারফিউ বা 144 ধারার মতো হবে কিনা সেটি প্রশাসনিক বিষয় বলে জানিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। দিল্লি ও মুম্বাইয়ে এমনটি করেই পরিস্থিতি সামাল দিয়েছে বলে জানান তিনি। বলেন, কিছুটা ভোগান্তি হলেও জীবন বাঁচাতে কঠোর পদক্ষেপের বিকল্প নেই। রিপোর্ট মাহফুজ মিশুর। ভয়ঙ্কর হারে বাড়ছে করোনার সংক্রমণ। এ দফায় প্রথমে সীমান্তবর্তী জেলাগুলোতে আক্রান্ত বেশি থাকলেও এখন তা ছড়িয়েছে পুরো দেশেই। এমন অবস্থায় রাজশাহী ও খুলনা সহ বেশ কিছু জেলায় আগে থেকেই চলছিল লকডাউন। কিছু জেলা থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার চেষ্টাও চলমান। তারপরও কমছে না সংক্রমণের হার, রোজই বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি সামলাতে পরামর্শক কমিটি এবার শাটডাউনের পরামর্শ দিলেও সোমবার থেকে সারা দেশে 1 সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। প্রশ্ন হলো, আগের লকডাউনের সাথে এবারের পার্থক্য কি হবে? লকডাউন বলেছিলাম ঘরে থাকার কথা, কিন্তু অফিস আদালত খুলে দিয়েছি, গণপরিবহন খুলে দিয়েছি, বাজারঘাট খুলে দিয়েছি। এইবার সেটা হবে সবকিছু বন্ধ, অফিস আদালত বন্ধ থাকবে, গণপরিবহন বন্ধ থাকবে, দোকানপাট বন্ধ থাকবে, সবাই ঘরে থাকবে। শুধুমাত্র জরুরি সেবার সাথে যারা জড়িত তারা বেরোবে। বলা হচ্ছে যে আমরা কারফিউ নাকি 144 ধারা, এটি হলো প্রশাসনিক বা দিক নির্দেশনা। মূল স্পিরিটটা হলো এভরিওয়ান শুড স্টে অ্যাট হোম, সবাই ঘরে থাকবো। প্রফেসর শহীদুল্লাহ বলেন, প্রতিবেশী ভারতের দিল্লি ও মুম্বাই শাটডাউন করেই পরিস্থিতি সামাল দিয়েছিল। সব বন্ধ রেখে লকডাউন বাস্তবায়ন কঠিন হলেও এটি অপরিহার্য বলে মনে করে পরামর্শক কমিটি। দিল্লিতে প্রতিদিন 28,000 পর্যন্ত উঠেছিল ওদের সংক্রমণ, সেটা এখন 100-150। যে মৃত্যু ছিল 6 থেকে 700 মৃত্যু, সেটা নেমে এসছে 0 মৃত্যু। এর কিছু চ্যালেঞ্জ আছে, কিছু মানুষের দুর্ভোগ হবে। এইটার জন্য সরকার যেন যথাযথ ব্যবস্থা নেয়। লকডাউন না শাটডাউন বড় কথা নয়, স্পিরিটটা কি, যে আমাদের করোনা মোকাবেলা করতে হবে, আমাদের মৃত্যু কমাতে হবে, হাসপাতালের উপর চাপ কমাতে হবে। সোমবার থেকে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সারা দেশে প্রস্তুত আছে পুলিশ বাহিনীও। সরকারের যে কোনো নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়নের জন্য আমরা তৈরি রয়েছি। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য পুলিশ সর্বোচ্চ তৎপরতা এবং পেশাদারিত্বের সাথে কাজ করবে। গেল বছর প্রশাসন ও পুলিশের পাশাপাশি করোনা প্রতিরোধে মাঠে ছিল সেনাবাহিনীও। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 77 জনের। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 14,053 জন। গত 24 ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 4,334 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 19,262 জনের। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 22.50%। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,83,138 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,295 জন। মোট সুস্থ 8,854 জন। মৃত 77 জনের মধ্যে পুরুষ 48 জন এবং নারী 29 জন। বিভাগ ভিত্তিক সর্বোচ্চ মৃত্যু হয়েছে চট্টগ্রামে 20 জনের। এছাড়াও খুলনায় 19, ঢাকায় 17, রাজশাহীতে 9, সিলেটে 4, রংপুরে 4, ময়মনসিংহে 3 এবং বরিশালে 1 জন করে মারা গেছেন। লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভর হতে চায় সরকার, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন, ইচ্ছা থাকলেও অনেকে কথা দিয়ে কথা না রাখায় সেটা সম্ভব হচ্ছে না। দুপুরে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন মন্ত্রী। তিনি জানান, শুরু থেকেই যত বেশি সম্ভব মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা ছিল সরকারের, কিন্তু সময় মতো টিকা হাতে না পাওয়ায় সে পরিকল্পনা ভেস্তে গেছে। তাই আপাতত লকডাউনের ওপরই ভরসা করে করোনা নিয়ন্ত্রণের পথে এগোচ্ছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে যদি সকলে কমিটমেন্ট রক্ষা করে, এই যেটা আমি বললাম, চায়নার বলেন, ভারতের বলেন, অ্যাস্ট্রাজেনিকা এবং কোভ্যাক্স ফ্যাসিলিটি যদি আমরা পাই, তাহলে পরে প্রায় 11 কোটি ভ্যাকসিন আমাদের হাতে আসতে পারে। এবং 11 কোটি ভ্যাকসিন আসলে পরে মানে 5.5 কোটি লোককে আমরা দিতে পারবো।
সব মানুষের টিকা পাওয়া নিয়ে উদ্বিগ্ন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেন, টিকা কার্যক্রমের আওতায় সবাইকে আনার বিকল্প নেই। এক্ষেত্রে সরকারের উদ্যোগ থেমে নেই বলে জানান তিনি। অর্থনৈতিক এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি কথা বলেন। জানান, করোনা সংক্রমণের শুরুর দিকে অর্থনীতির প্রভাব নিয়ে যে প্রক্ষেপণ করা হয়েছিল তা সঠিক হয়নি। করোনার মধ্যেও এক বছরে রেকর্ড $25 বিলিয়ন রেমিটেন্স এসেছে। বলা হয়, কাজ হারিয়ে প্রবাসীরা দেশে চলে আসছে, তাই রেমিটেন্সের এই প্রবাহ। কিন্তু সেই সব অনুমান ভুল প্রমাণিত হয়েছে। বৈঠকে 14টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়, যার বরাদ্দ 1,605 কোটি টাকা। আমাদের ভ্যাকসিনেশন, আমাদের এখন এই যে মাস্ক যত দ্রুত সম্ভব সেটা আমাদের করতে হবে। আমার থেকে টাকা নিয়ে আমরা অপচয় করবেন, সেই অপচয়টা আমরা যদি বন্ধ করি, এতে আমরা আমাদেরকে ফুল মার্কস দেওয়া দরকার। এই অপচয় রোধ করার জন্য যে ডিস্টর্স এখানে হয়, সেগুলো বন্ধ করার জন্য আমরা এই কাজটি করেছি। এবার করোনা ভাইরাসের ভুয়া টিকা দেওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারতে। পুলিশের ধারণা, কলকাতা এবং মুম্বাই শহরে নকল ভ্যাকসিন দেওয়া হয়েছে অন্তত 2,500 মানুষকে। করোনা টিকার বদলে দেওয়া হয়েছে স্যালাইন বা অন্য কোনো দ্রব্য। কলকাতায় এমন টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ক্ষমতাসীন তৃণমূলের এমপি অভিনেত্রী মিমি চক্রবর্তী। তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে রাজ্যের 50,000 টিকা চুরির অভিযোগ তুলেছে বিজেপি। করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারতে বিশাল পরিসরে চলছে টিকাদান কর্মসূচি। বিনামূল্যে কোভিডের টিকা পাচ্ছেন দেশটির সব নাগরিক। দেশ জুড়ে স্থাপন করা হয়েছে হাজার হাজার টিকা কেন্দ্র। গেল সপ্তাহে কলকাতায় এমনই একটি কেন্দ্রের টিকা নেন তৃণমূল এমপি অভিনেত্রী মিমি চক্রবর্তী। তবে নিবন্ধন প্রক্রিয়া নিয়ে সন্দেহ হয় তার। আপনারা যারা আমার সাথে সেই ভ্যাকসিনেশন ক্যাম্পটায় উপস্থিত ছিলেন, যাদের সবাইকে এটাই বলতে চাই যে দেখুন, আমরা সবাই ভিকটিম, আমাদের হাতে এখন আর কিছু নেই। আমার অফিসিয়ালসদের সাথে কথা হয়েছে, আমি যেটুকু জানতে পারলাম যে ওটার মধ্যে ক্ষতিকারক পদার্থ কিছু ছিল না, কিন্তু ডেফিনেটলি আমরা সবাই জানি যে ভ্যাকসিন হয়তো ছিল না। শুক্রবার রাতে জানা যায় অসুস্থ হয়ে পড়েছেন মিমি। তদন্তে বের হয়েছে ওই কেন্দ্রে নকল টিকা দেয়া হচ্ছিল। মিমির অভিযোগের সূত্র ধরে যেন বেরিয়ে পড়ে থলের বেড়াল। কলকাতার আরও অনেক কেন্দ্রে এমন নকল টিকা দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে এ চক্রের কয়েকজনকে। রাজ্যের বিরোধী দল বিজেপির অভিযোগ, ক্ষমতাসীন তৃণমূলের ঘনিষ্ঠরাই অনুমোদনহীন কেন্দ্র ও নকল ভ্যাকসিন দেওয়ার সাথে জড়িত। রাজ্যের জন্য বরাদ্দ টিকা চুরি করে নকল টিকা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ বিজেপি নেতাদের। কোথায় পৌঁছেছে আমাদের স্বাস্থ্য বিভাগ এবং দুর্নীতি! একজন এমপিও গিয়ে ভ্যাকসিন বলে হামের টিকা নিয়ে আসছেন, এর চেয়ে বলার কি আছে? সরকারের কোথাও কোনো কন্ট্রোল নাই। এই ভ্যাকসিনেশন ক্যাম্পের ভ্যাকসিন নিয়ে যদি কারোর কিছু ঘটে যেত, তাহলে বলতো যে মোদিজির ফাটানো ভ্যাকসিনের জন্য এই ঘটনা ঘটেছে। এটা একটা বড় লার্জার কনস্পিরেসি বলে আমাদের মনে হয়েছে। কারণ পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে, তারা কেন্দ্র বিরোধী কথাবার্তা এবং সরকার বিরোধী কথাবার্তা এবং রাজনৈতিক কথাবার্তা তাদের প্রশাসনিক এবং সরকারি ব্যবস্থাতেও বারে বারে বলেন। কলকাতা পুলিশ বলছে, কোভিড ভ্যাকসিনের বদলে লবণ পানি, এমনকি কিছু ক্ষেত্রে হামের টিকা প্রয়োগ করছিল প্রতারক চক্র। এদিকে বাণিজ্যিক নগরী মুম্বাইতেও অন্তত 2,000 মানুষকে নকল টিকা দেওয়ার প্রমাণ পেয়েছে পুলিশ। সেখানে গ্রেফতার করা হয়েছে এ চক্রের 10 জন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করলে লকডাউন সফল হবে না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। দুপুরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, কখনো ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রেখে লকডাউন দিয়ে রাখা যাবে না। মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান জি.এম. কাদের। পাশাপাশি সরকারি সহায়তা যেন চুরি না হয়, সেদিকেও কঠোর নজর দেওয়ার দাবি করেন তিনি। করোনা ভাইরাস, ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না, এটা মানতেই হবে। করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সোমবার থেকে লকডাউনের খবরে কুমিল্লা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা অসমাপ্ত রেখেই বাড়ির পথ ধরতে হচ্ছে শিক্ষার্থীদের। আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহর পর্যন্ত পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল 13 জুন। হল বন্ধ থাকলেও শহরের বিভিন্ন মেস আর বাসাবাড়িতে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ছাত্রছাত্রীরা।
কিন্তু ঊর্ধ্বগতির সংক্রমণে প্রশাসনের এক জরুরি সভায় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের বাস। সিন্ডিকেটে একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের যে গাড়িগুলো আছে পরিবহনের মাধ্যমে তাদেরকে জেলা না বিভাগীয় শহরগুলোতে পৌঁছে দেওয়ার। কি বলবো, আমরা আমাদের জীবন থেকে দেড় থেকে 2 বছর চলে গেছে, এটাই আমি দেখতেছি আর কি। মূলত বলতে গেলে আমরা অনেক বড় সড়ো একটা সেশন যেতে পড়তেছি। এই বছর আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু এখনো 3rd ইয়ার শেষ করতে পারি নাই। পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব পরীক্ষায় স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে একাডেমিক কাউন্সিলে। পরিস্থিতি যদি স্বাভাবিক হয় আমরা আবার স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষাগুলো আমরা সম্পন্ন করব এবং সেই ক্ষেত্রে স্নাতকোত্তর এবং স্নাতকের শেষ বর্ষের পরীক্ষাগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে নেব। একই সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। 37 বিভাগের পরীক্ষা স্থগিতের পর শহরের বিভিন্ন মেসে অবস্থান করা শিক্ষার্থীদের কয়েক ধাপে বাড়ি পৌঁছে দেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমিন বাবু, যমুনা নিউজ। প্রেসক্লাবে প্রকাশ্যে ছাত্রদল কর্মীদের হুমকির শিকার হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির ক্ষমতায় আসার ইচ্ছে নেই, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 2 বছরের বিশ্রামে পাঠানো উচিত, এমন বক্তব্যের পরই কর্মীরা হুমকি দেন তাকে। অবশ্য ডাক্তার জাফরুল্লাহ বলেছেন রাজনীতির বিষয়ে সত্য কথা চালিয়ে যাবেন। আলোচনার বিষয় করোনাকালে শিক্ষা বাজেট। আলোচনায় সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। বক্তারা শিক্ষা ব্যবস্থার নানা নেতিবাচক দিক তুলে ধরেন। অনুষ্ঠানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপি পরিচালিত হয় দেশের বাইরে থেকে আসা ওহির মাধ্যমে। দল বাঁচাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে 2 বছর বিশ্রামে থাকার কথা বলেন তিনি। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া, সে ওহী লন্ডন থেকে ভেসে আসে এনারা এক একজন। আজকে আরও একটা জিনিস হয়তো আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বারে বারে বলেছি, তারেক 2 বছর চুপচাপ বসে থাকো, পারো তো বিলেতের লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া করা যায়। এতেই ঘটে বিপত্তি। অনুষ্ঠান চলাকালেই ছাত্রদল নেতারা প্রকাশ্যে হুমকি দেন ডক্টর জাফরুল্লাহকে। পরবর্তীতে যে কোনো পরিস্থিতির জন্য তৈরিও থাকতে বলেন তাকে। এমন ঘটনার পরও বক্তব্য চালিয়ে যান গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা। বলেন, এক নেতার গুণগানের জন্যই বিএনপির বর্তমান করুণ পরিণতি। ওখানে তারা করছে এক ব্যক্তির বন্দনা, কিছুক্ষণ আগে এখানেও দেখলেন এক ব্যক্তির বন্দনা। এক ব্যক্তির বন্দনা জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। সুতরাং অন্য কণ্ঠস্বর রুদ্ধ করা যায় না। বিশেষত আমার মতো লোককে যাদের বয়স হয়েছে, ওই ভয় দেখিয়ে জাফরুল্লাহ চৌধুরী কণ্ঠস্বর বন্ধ করা যাবে না। অবশ্য অনুষ্ঠান শেষে অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রেস ক্লাব ত্যাগ করেন ডক্টর জাফরুল্লাহ। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। সকালে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাপ্রধান। শ্রদ্ধার শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন জেনারেল শফিউদ্দিন। পরে সড়কপথে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান নতুন সেনাপ্রধান। তাকে বরণ করে নেন 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন সেনাপ্রধান। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন শফিউদ্দিন আহমেদ। এই সম্মান মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না। আর আজকে আমি জাতির জনকের স্মৃতি বিজড়িত এই জাদুঘরে আসতে পেরে আমি আসলেই নিজেকে সত্য সৌভাগ্য মনে করছি। কারণ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। 2 বছরের মধ্যে দারিদ্র্যসীমা 12% এবং অতি দারিদ্র 4% নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, করোনায় দেশের বিপুল জনগোষ্ঠী দারিদ্র্যের শিকার, যার মধ্যে নতুন দারিদ্র হয়েছেন 2.5 থেকে 3 কোটি মানুষ।
সামাজিক সুরক্ষায় আরো বৃদ্ধি। সামাজিক সুরক্ষায় প্রস্তাবিত বাজেট নিয়ে ছায়া সংসদ বিতর্কের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সামাজিক নিরাপত্তা খাতে ইতিহাসের এই প্রথম 1 লক্ষ কোটি টাকার উপরে বাজেট দেওয়া হয়েছে, যা হয়েছে 1,07,614 কোটি টাকা। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল বলছে ভাতা গ্রহীতার 46% অনুপযুক্ত। তার মানে আপনি প্রায় অর্ধেক অনুপযুক্ত মানুষকে ভাতা দিয়ে দিচ্ছেন। মন্ত্রী বলেন 2 বছরের মধ্যে দেশে দারিদ্র্য সীমা 12% ও অতি দরিদ্রের হার 4% নামিয়ে আনা হবে। আমাদের লক্ষ্য হলো 23-24 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা দারিদ্র 12 ভাগে নিয়ে আসব এবং অতি দারিদ্র এটা 4 ভাগে আনবো। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। আমাদেরকে এইটুকু সময় আপনাদেরকে দিতে হবে এবং ইনশাল্লাহ 30 সালের মধ্যে বাংলাদেশে কোনো দরিদ্র থাকবে না। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ সামাজিক সুরক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে অর্থ বরাদ্দ সহ 10 দফা সুপারিশ প্রস্তাব করেন। স্বজনপ্রীতি এবং রাজনৈতিক বিবেচনা না করে নগদ সুবিধাভোগীদের তালিকা স্বচ্ছতার সাথে করবার জন্য অনুরোধ করছে। অতি ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছে তাদের ঋণের সুদ মকুব, ঋণের কিস্তি পরিশোধের মেয়াদ বাড়ানো, নারী কৃষকদের প্রণোদনাকে অন্তর্ভুক্ত করা। বাংলাদেশে কৃষি পেনশন যদি করা যায় তাহলে এই সেক্টরের প্রতি মানুষ উৎসাহিত হবে। প্রতিযোগিতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ সরকারি দল এবং বিরোধী দল ছিল প্রাইম এশিয়া ইউনিভার্সিটি। পরে অংশগ্রহণকারী দলকে ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এই প্রস্তাবটি এই ছায়া সংসদে গৃহীত হয়নি। যমুনা নিউজ, ঢাকা। চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের কর্মরত স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টরা। সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার সামনে এক অবস্থান ধর্মঘট থেকে এই দাবির কথা জানান তারা। বক্তারা বলেন, করোনা মহামারীর শুরু থেকে জীবনের ঝুঁকি নিয়ে কোনো রকম আর্থিক প্রণোদনা ছাড়াই তারা কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে প্রথম ধাপে 145 জন এবং দ্বিতীয় ধাপে 57 জন মেডিকেল টেকনোলজিস্ট সরাসরি রাজস্ব খাতে নিয়োগ পেয়েছেন। তবে স্বাস্থ্যমন্ত্রী আশ্বাসের পরও প্রতিষ্ঠানটির 55 জন ল্যাব টেকনোলজিস্টের চাকরি স্থায়ীকরণের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি। বিষয়টির সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। ফেন্সিডিলের মতো নতুন একটি মাদক উদ্ধার হলো দেশে। এসকাফ নামে এক ধরনের সিরাপ জব্দ করেছে গোয়েন্দা পুলিশ। আটক করা হয়েছে 3 জনকে। আটক জুয়েল, হুমায়ুন এবং সাদেকের কাছ থেকে 5 মণ গাঁজাও জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সবজি বা পণ্য পরিবহনে ট্রাকে করে এসকাফ ঢাকায় আনা হতো। এটি কোডেন ফসফেট সমৃদ্ধ ফেন্সিডিলের সমগোত্রীয় মাদক বলে জানিয়েছে পুলিশ। এই সিরাপ বিভিন্ন ফার্মেসিতেও বিক্রি সম্ভব। এই এসকাফের বড় চালানের খোঁজ করছে গোয়েন্দারা। পাশেই 30 একর আয়তনের লেক, অথচ বিশুদ্ধ পানির সংকট। বলছি রাঙ্গামাটির বিলাইছড়ির গহীনে রাইখ্যাং লেক এলাকার কথা। সুপেয় পানির অভাবে চরম দুর্দশার মধ্যে লেক পাড়ের অন্তত 200টি পরিবার। দ্রুত খাবার পানির স্থায়ী ব্যবস্থার দাবি স্থানীয়দের। সহকর্মী বাটিং মার্মা এবং ফজলুর রহমান রাজনকে সাথে নিয়ে সহকর্মী মনিরুল ইসলামের রিপোর্ট। সমতল থেকে প্রায় 1200 ফুট উঁচুতে 30 একরের রাইখং লেক। লম্বায় যে লেকের আয়তন প্রায় 2 কিলোমিটার। বান্দরবানের রুমা হয়ে অথবা রাঙামাটির বিলাইছড়ি হয়ে টানা 1 দিন হাঁটলে পৌঁছানো যায় নয়নাভিরাম এই লেক এলাকায়। দুর্গম এই লেকের 2 পাড়ে আছে পুকুরপাড়া ও প্রাঞ্জং পাড়া নামে পাহাড়ি গ্রাম। বসবাস প্রায় 200 ত্রিপুরা পরিবারের। আছে সেনাবাহিনীর একটি বড় ক্যাম্প, কিন্তু নেই খাবারের পানি। জনবসতি থেকে 20-25 মিনিট দূরত্বে হেঁটে ঝিরি থেকে চুয়ে চুয়ে পড়া পানি থেকে খাবার পানি সংগ্রহ করেন তারা। ভোর থেকে এসে সন্ধ্যা পর্যন্ত আমাদের কোনো জায়গায় পানি তুলতে যেতে পারি না। খালি কলসি আর বোতল নিয়ে আসে, সেটা ভর্তি হতে কি প্রায় 2 ঘন্টা লাগে। রাত 12টা থেকে বা 1টা থেকে আমরা এখানে লাইন করে পানি তুলেছি 24 ঘন্টা আর কি। সবচেয়ে বড় সমস্যা হলো বিশাল ও রহস্যময় রাইখং লেকের পানি সবসময় খাওয়া যায় না। বছরের একটা সময় পানি বিষাক্ত হয়ে যায় বলে কথিত আছে। তাই পাহাড়ি ঝিরির পানি ভরসা। দেশের প্রায় সব গহীন পাহাড়ি গ্রামে ঝিরি বা ঝর্ণা থেকে পানির পাইপলাইন টেনে ট্যাপের মাধ্যমে পানি নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু রাইখং লেক এলাকায় এরকম পানির লাইন আনার কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। পরিষেবা পর্যায়ে তো আমরা দিতে পারি না। এটা আমাদের খরচটা খুবই প্রয়োজনীয়তা হয়। এটা অনেক দূরে থেকে নিয়ে আসতে হবে, এই কারণে আমাদের হয়।
এ নিয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা পরিষদ বা প্রশাসন সবার কাছে আবেদন জানিয়েও কোনো সহায়তা পাচ্ছেন না চরম ভোগান্তি পোহানো মানুষ। দ্রুত এটা নিয়ে পদক্ষেপের কথা জানিয়েছে জেলা প্রশাসন। এডিপি বা অন্য কোনো সোর্স থেকে যেভাবেই হোক পানির সমস্যা দূরীকরণে তারা যেন একটা ভূমিকা রাখে, এই বিষয়ে আমি তাদেরকে নির্দেশনা দেবো। আমি তাদের সাথে কথা বলব। স্থানীয়দের দাবি, সরকারি টাকার অভাব থাকলে ব্যক্তি পর্যায়ের অনুদান কিংবা উন্নয়ন সংস্থা থেকে আর্থিক ও কারিগরি সহায়তা নিয়ে হলেও সমস্যা দ্রুত সমাধানের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, রায়খং লেক, বিলাইছড়ি, রাঙ্গামাটি। ঢাকায় সেলস সেন্টার চালু করল উন্নত মানের গরু উৎপাদন এবং সরবরাহকারী প্রতিষ্ঠান আলমগীর র্যাঞ্চ। বিকেলে মোহাম্মদপুরের বসিলায় এই সেলস সেন্টারের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেছেন, দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আলমগীর র্যাঞ্চ। এ সময় উন্নত জাতের গরু উৎপাদনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্বাস্থ্যবান ও উন্নত জাতের গরু উৎপাদনের লক্ষ্যে 2020 সালে যাত্রা শুরু করে আলমগীর র্যাঞ্চ। মাত্র 1 বছরেই বেড়েছে খামারের কলেরব। বর্তমানে গরুর সংখ্যা প্রায় 1300। শনিবার রাজধানীর বসিলায় আলমগীর র্যাঞ্চের সেলস সেন্টারের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, খামারির আর্থিক লাভের পাশাপাশি এ ধরনের খামারের মাধ্যমে দেশের আমিষের চাহিদাও পূরণ সম্ভব। আজকে এই র্যাঞ্চের মাধ্যমে শুধু যে আমরা আমাদের ঈদুল আজহা বা আমাদের দৈনন্দিন গরুর আমিষের যে প্রয়োজনীয়তা সেটা মেটাবো তা না, যে এটার যে বিস্তৃতি সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে আরও অনেকভাবে উপকৃত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ফজলে ফাহিম। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে উন্নত মানের গরু উৎপাদন করবে আলমগীর র্যাঞ্চ। 4টি দেশ আজকে ডমিনেট করছে ক্যাটেল পপুলেশনে। আমার বিশ্বাস সেটার একটি শেয়ার অফ দ্য পাই বাংলাদেশও ইনশাআল্লাহ আলমগীর র্যাঞ্চ এস্টাবলিশ করবে। লাবিব গ্রুপের চেয়ারম্যান এবং আলমগীর র্যাঞ্চের কর্ণধার সালাউদ্দিন আলমগীর বলেন, সততার সাথে উন্নত মান ও ভেজালমুক্ত মাংস পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আলমগীর র্যাঞ্চ প্রতিষ্ঠিত। ফার্মিং কিন্তু টাকার জন্য না, ফার্মিং কিন্তু শান্তির জন্য। এই শান্তি কিন্তু অন্য বিজনেসে পাওয়াটা ডিফিকাল্ট। মানুষকে ভালোবাসতে যেরকম শান্তি, পশুকে ভালোবাসতেও কিন্তু সেই শান্তি, এই শান্তি কিন্তু সব জায়গায় পাওয়া যায়। এ ধরনের খামারের সংখ্যা বাড়লে মাংস ও গরু আর আমদানি নির্ভর থাকবে না বলে জানান এই শিল্প উদ্যোক্তা। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বহুতল আবাসিক ভবন ধসে নিখোঁজ 159 জনকে উদ্ধার করা যায়নি এখনও। যত সময় যাচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে জীবিত উদ্ধারের সম্ভাবনা। তবে এখনও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধারের আশায় অভিযানে ভারী যন্ত্রপাতির বদলে ব্যবহৃত হচ্ছে হালকা সরঞ্জাম, কারণ কংক্রিটের জঞ্জাল সরাতে গেলেই তৈরি হচ্ছে নতুন ধসের। তাই সর্বাধুনিক প্রযুক্তি আর উন্নত যন্ত্রপাতি থাকলেও তা ব্যবহারে ব্যাপক সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। অনেকটা ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে তৎপরতা। রাজ্যটিতে জরুরি দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তীব্র ধুলা এবং পরবর্তী দুর্ঘটনা এড়াতে আশপাশের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশনা দিয়েছে মিয়ামি প্রশাসন। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ধসে পড়ে মিয়ামির 12তলা চ্যাম্পলিন টাওয়ারের বিশাল অংশ। এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা প্রিমিয়ার লিগ টি20-র খবর এবার। শিরোপা নির্ধারণী শেষ রাউন্ডে শক্তিশালী প্রাইম ব্যাংককে 8 রানে হারিয়ে 21তম লিগ শিরোপা জিতল আবাহনী লিমিটেড, যা আবাহনীর কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনের জন্য হ্যাট্রিক শিরোপা। আবাহনীর 150 রানের জবাবে 142 রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরা হন সাইফুদ্দিন। মিরপুরের শুরুতেই ব্যাট করতে নেমে দলীয় 15 রানের মধ্যে ফেরেন 2 ওপেনার নাইম শেখ এবং মুনিম শাহরিয়ার। বেশিক্ষণ স্থায়ী হননি 19 রান করা লিটন দাস, তবে শান্ত সৈকত জুটিতে আসে 70 রান। 45 রান করে ফেরেন শান্ত, আর সৈকতের ব্যাট থেকে আসে 40 রান। শেষ দিকে আফিফ সাইফুদ্দিনের ছোট্ট ক্যামিয়নে 150 রানের লড়াকু পুঁজি পায় আবাহনী। জবাব দিতে নেমে দ্রুত ফেরেন রনি তালুকদার, এনামুল বিজয়। রকিবুল মিঠুনরাও সুবিধা করতে না পারলে 46 রানে 4 টপ অর্ডারকে হারিয়ে বিপাকে পড়ে প্রাইম ব্যাংক। হাল ধরেন রুয়েল মিয়া। শেষ দিকে অলোক কাপালের 17 বলে 34 রানের ইনিংসেও শেষ রক্ষা হয়নি প্রাইম ব্যাংকের। সাইফুদ্দিনের শিকার 4 উইকেট।
তামিম মুশফিকের মতো অভিজ্ঞদের ইনজুরির কারণে মাহমুদুল্লাহকে টেস্ট দলে ফিরিয়েছে বিসিবি। তাকে দলে ফেরানোর কারণ হিসেবে এই যুক্তি দিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এদিকে দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্সকে জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং এবং শ্রীলঙ্কার রঙ্গনা হেরাতকে টি-20 বিশ্বকাপ পর্যন্ত বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। কে হচ্ছেন ব্যাটিং কোচ জন লুইস আর বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরির স্থলাভিষিক্ত? কোচ খুঁজতে গলদঘর্ম বিসিবি। স্পিন কোচ রঙ্গনা হেরাতের চাওয়া পারিশ্রমিকের বড় অঙ্কও খবর হয়েছে গণমাধ্যমে। এবার এই শ্রীলঙ্কানকে স্পিন কোচ হিসেবে ঘোষণা দিয়েছে বিসিবি। তার সাথে চুক্তি হয়েছে অক্টোবরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ব্যাটিং কোচ হিসেবে বিসিবি যাকে নিয়োগ দিচ্ছে সেই অ্যাশওয়েল প্রিন্সের সাথে চুক্তিটা আরও ছোট। জিম্বাবুয়ে সফরের পর মূল্যায়ন করা হবে তার চুক্তি। কোভিডের জন্য আসলে ইটস ভেরি ডিফিকাল্ট যে আপনার কোচগুলা নেওয়া বা কোচে কিন্তু দে আর নট অ্যাভেলেবেল। সো সব কিছু চিন্তাভাবনা করে আমরা শর্ট টাইমের জন্য আমরা নিয়েছি। যদি এরা ভালো করে তাহলে এদেরকে কন্টিনিউ করানো হবে। বিসিবি এখন কোচদের মূল্যায়নের দিকে নজর দিচ্ছে বেশি। এর পেছনের অন্যতম কারণ কোচদের উচ্চ বেতন। আকরাম জানালেন, স্বল্পমেয়াদী চুক্তি হলেও দৈনিক ভিত্তিতে বেতন পাবেন না এই দুই কোচ। দুই নতুন কোচের সাথে টেস্ট দলে যুক্ত হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদও। মূলত মুশফিক তামিমের ইনজুরির কারণে টেস্ট দলে ফেরানো হয়েছে টি-20 অধিনায়ককে। আমাদের কিছু ইনজুরি একটু সমস্যা দেখা গিয়েছে। তামিমের পায়ে একটু ব্যথা আছে, প্লাস মুশফিকের ফিঙ্গারে একটু সমস্যা আছে। সো যেহেতু আপনার জিম্বাবুয়ে এটা লং জার্নি, আর এখন যেহেতু সিচুয়েশনও কিন্তু একটু ডিফিকাল্ট, সো আমরা কোনো রিস্ক নিই নাই, আমরা স্কোয়াডটা একটা বাড়িয়েছি। জিম্বাবুয়ে সফরের শুরুতে টেস্ট ম্যাচ, যেটা বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে অ্যাসিড টেস্ট। সেখানে মাহমুদুল্লাহর সামনে 50তম টেস্ট খেলার সুযোগ। তার জন্য অনুপ্রেরণাও আছে, কারণ এই দলটির বিপক্ষে রয়েছে তার টেস্ট শতক। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এর সঙ্গে শেষ করবো আজকের রাতের বাংলাদেশ। তার আগে আরেকবার আপনাদের মনে করে দিতে চাই, আপনারা ঘরে কিংবা ঘরের বাইরে যেখানেই থাকুন কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আপনার হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।